2 দিনে খেলা উল্টিয়ে দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মার্কিন চুক্তি করেই সেন্ট মার্টিন দখলে নিতে মরিয়া মার্কিন যুক্তরাষ্ট্র। কঠিনভাবে ফেঁসে গেল বিএনপি সরকার। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে আমেরিকার সাথে বাংলাদেশের কি এমন চুক্তি হয়েছে। চুক্তিতে যাই থাকুক, সেই গোপন চুক্তি যেদিন সামনে আসবে সেদিন বাংলাদেশের যেই সরকার এখন আছে না ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে সাথে চলে যাবে, ক্ষমতা থেকে পড়েও যেতে পারে যদি এই গোপন চুক্তি ফাঁস হয়ে যায়। এটা এতই খারাপ। 56,000 বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ডের দিকে আজ শকুনের মতো নজর পড়েছে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর 3 পরাশক্তির। রক্তের বিনিময়ে কেনা এই মানচিত্রের বুকের ভেতর লুকিয়ে থাকা একটি অমূল্য রত্ন সেন্ট মার্টিন আজ পরিণত হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের এক সম্ভাব্য গ্রাউন্ড জিরো বা যুদ্ধক্ষেত্রে। পৃথিবীর 3 পরাশক্তি আমেরিকা, চীন আর ভারত। সবার নজর এখন বঙ্গোপসাগরের ছোট্ট একটি দ্বীপ সেন্ট মার্টিনের দিকে। কেন হঠাৎ করে এই প্রবাল দ্বীপটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে বিশ্বের বাঘা বাঘা দেশগুলো? শেখ হাসিনার পতনের পেছনে কি সত্যি এই দ্বীপের হাত ছিল? আর নতুন সরকার কি পারবে এই 3 মাতব্বরের হাত থেকে দেশের সবচেয়ে সুন্দর দ্বীপটিকে বাঁচাতে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ প্রিয় দর্শক, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বলবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সেন্ট মার্টিন এখন আর কেবল কোনো পর্যটন কেন্দ্র নয়, এটি এখন পরাশক্তিদের রিমোট কন্ট্রোল। যার হাতে এই রিমোট থাকবে, পুরো বঙ্গোপসাগর আর এশিয়ার ব্যবসা বাণিজ্য চলবে তার ইশারায়। আজকের এই বিশ্লেষণে আমরা জানবো সেন্ট মার্টিন নিয়ে পর্দার আড়ালে আসলে কি ভয়ঙ্কর খেলা চলছে। বঙ্গোপসাগরের ঠিক মাঝখানে অবস্থিত সেন্ট মার্টিন দ্বীপটি এখন আর নিছক কোনো সাধারণ জায়গা নয়, এটি এখন গ্লোবাল পলিটিক্সের কেন্দ্রবিন্দু। একদিকে ওয়াশিংটনের ভেতরে ভেতরে পাকানো কূটনীতির জাল, অন্যদিকে বেজিং এর নিজেদের অস্তিত্ব বাঁচানোর মরণ কামড়, আর ঠিক ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলা নয়াদিল্লি নিজেদের 7 সিস্টার্স বাঁচাতে চরম অস্বস্তিতে মাঠে নেমেছে। এই 3 মহাক্ষমতাধর দেশের দড়ি টানাটানি ঠিক মাঝখানে পড়ে এখন রীতিমতো চিড়ে চ্যাপটা হওয়ার দশা বাংলাদেশের। পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে কোনো মূল্যে, যে কোনো কৌশলে এই দ্বীপের দখল নিতে চায় তারা। ছলে বলে কিংবা কৌশলে, যেভাবেই হোক বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ চাই। শেখ হাসিনার পতনের পর সারা দুনিয়ার খবরে একটি নাম খুব জোরে সোরে শোনা যাচ্ছিল, তা হলো সেন্ট মার্টিন। গুঞ্জন ওঠে যুক্তরাষ্ট্রের হাতে এই দ্বীপটি তুলে না দেওয়ার কারণেই নাকি তাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। সে সময় এমন কথাও রটেছিল যে যারা নতুন ক্ষমতায় আসবে তারা হয়তো এই দ্বীপ অন্যের হাতে তুলে দেওয়ার চুক্তিতে গদিতে বসবে। ওয়াশিংটন প্রকাশ্যেই এই কথা অস্বীকার করলেও রাজনীতির মাঠে আসল সত্যটা সবাই হারে হারে টের পাচ্ছে। বর্তমানে সরকার ক্ষমতায় আসার পর পর্যটকদের সেন্ট মার্টিনে যাতায়াত সীমিত করার সিদ্ধান্ত সেই সন্দেহকে যেন আরো উস্কে দিয়েছে। চারপাশের এই লুকোচুরি আর ধোঁকা দেওয়ার খেলার মাঝে আসল সত্য হলো সেন্ট মার্টিন এখন সবার নজরের কেন্দ্রবিন্দু। কেউই এই সোনার হরিণ হাতছাড়া করতে রাজি নয়, আর এর জন্য তারা পানির মতো টাকা ঢালতেও পিছপা হবে না। মানচিত্রের দিকে একটু ভালোভাবে তাকালেই বুঝতে পারবেন কেন সেন্ট মার্টিন এত গুরুত্বপূর্ণ। এই দ্বীপটি এমন এক মোক্ষম জায়গায় বসে আছে যেখান থেকে পুরো ভারত মহাসাগর, মিয়ানমার এবং চীনের দক্ষিণ পশ্চিম দিকের সব খবরাখবর এক নিমিষে পাওয়া সম্ভব। ওয়াশিংটনের আসল ধান্দা হলো এখানে একটি শক্তিশালী রাডার স্টেশন বা সামরিক ঘাঁটি তৈরি করা, যেখান থেকে চীনা নৌবাহিনীর প্রতিটি নড়াচড়া তারা সেকেন্ডে সেকেন্ডে মেপে ফেলতে পারবে। এমনিতে বেজিংকে সাইজ করতে পেন্টাগনের ঘাম ছুটে যাচ্ছে, তাই এই এলাকায় নিজেদের দাপট ধরে রাখতে ট্রাম্প প্রশাসন এখন একটি মাত্র লক্ষ্য স্থির করেছে, যে কোনো মূল্যে সেন্ট মার্টিন চাই। এবার আসুন চীনের কথায়। বেজিং এর সবচেয়ে বড় দুর্বলতা আর মাথা ব্যথার কারণ হলো মালাক্কা প্রণালী। এটি সমুদ্রের অত্যন্ত সরু একটি পথ যেখান দিয়ে চীনের মোট বাণিজ্যের এবং জ্বালানি তেল আমদানির সিংহভাগ পারাপার হয়। যুক্তরাষ্ট্র যদি কোনো কারণে কোনো যুদ্ধের সময় এই পথটি আটকে দেয় তবে চীনের বাণিজ্যের গলায় রীতিমতো দড়ি পড়ে যাবে, অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। এই মহাবিপদ থেকে বাঁচতে বেজিং এখন বিকল্প রাস্তা খুঁজছে। তারা চায় মিয়ানমারের ভেতর দিয়ে সরাসরি বঙ্গোপসাগরে আসার একটি নিরাপদ পথ তৈরি করতে।
কিন্তু সেন্ট মার্টিন বা এর আশেপাশে যদি যুক্তরাষ্ট্রের টিকিটও দেখা যায়, তবে বেজিং এর কর্তাদের রীতিমতো ভীমরতি খাওয়ার জোগাড় হবে। কারণ তাদের নতুন বানানো রাস্তার মুখে যদি আমেরিকার বন্দুক তাক করা থাকে, তবে সেই রাস্তা তো কোনো কাজেই আসবে না। তাই নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা যে কোনো মূল্যে এই এলাকায় যুক্তরাষ্ট্রের ছায়া আটকাতে চায়। সেন্ট মার্টিনে ওয়াশিংটনে নজর পড়ার সাথে সাথেই বেজিং বুঝতে পেরেছে তাদের টিকে থাকার পথ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। তাই বঙ্গোপসাগরে অন্য কারো মাতব্বরি মানতে তারা একেবারেই নারাজ। এই দুই বিশাল শক্তির চরম রেশারেশির মাঝে নয়াদিল্লির অবস্থাও বেশ নড়বড়ে। তাদের জন্য এটি এখন রীতিমতো অস্তিত্ব রক্ষার লড়াই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য, যাদের 7 সিস্টার্স বলা হয়, সেগুলো বাংলাদেশের একেবারে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। বঙ্গোপসাগরের এই এলাকায় যদি ওয়াশিংটন বা বেজিং এর মতো কোনো বড় শক্তি নিজেদের ঘাঁটি গড়ে, তবে ভারতের নাকের ডগায় তা বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়াবে। নিজেদের এই রাজ্যগুলো নিরাপত্তা নিয়ে নয়াদিল্লি এখন চরম অস্বস্তিতে দিন পার করছে। তারা খুব ভালো করেই জানে সেন্ট মার্টিনে বিদেশি শক্তির পা পড়া মানেই ঘরের ভেতরের সব খবর সহজেই পাচার হয়ে যাওয়া। নিজেদের নিরাপত্তা এবং 7 সিস্টার্সের নিয়ন্ত্রণ ধরে রাখতে ভারত তাই প্রবল চিন্তায় মগ্ন। সেন্ট মার্টিন নিয়ে এই পেঁচানো খবরে ভারত কোনোভাবেই মুখ বন্ধ করে বসে থাকতে পারছে না। তারাও চাইছে ঘুঁটিটা এমনভাবে সাজাতে যেন তাদের উঠোনে কেউ চোখ রাঙানি দেওয়ার সাহস না পায়। পরিস্থিতি আরও ঘোলাটে করেছে সেন্ট মার্টিনের খুব কাছে থাকা মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা। সেখানে এখন চলছে চরম অস্থিরতা আর ক্ষমতার দখলদারিত্ব। আরাকান আর্মি নামের একটি বিদ্রোহী গোষ্ঠী সেখানে নিজেদের প্রভাব বাড়াতে মরিয়া হয়ে উঠেছে। চারদিকে এক ঘোলাটে অবস্থা বিরাজ করছে। আর আন্তর্জাতিক রাজনীতিতে একটা কথা প্রচলিত আছে, ঘোলা জলে মাছ শিকার করতে বিশ্ব নেতারা সবচেয়ে বেশি পছন্দ করেন। রাখাইনের এই অস্থিরতার কারণে সেন্ট মার্টিনের আশেপাশের এলাকার পরিস্থিতি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠেছে। একদিকে বাইরের সব বড় দেশগুলোর প্রবল চাপ, অন্যদিকে পাশের দেশের ভেতরের গণ্ডগোল, সব মিলিয়ে পরিস্থিতি এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে কোনো সময় একটি বড় ধরনের বিপদ ঘটতে পারে। আজকে জ্বালানি তেলের অভাব যখন এই সমালোচনা যারা করেছিল, এই বিএনপি এরাই তো করেছে, কত কথা বলেছে, জামাত বলেছে। এখন পাইপ লাইনে কেন তেল আনলাম ভারত থেকে, ওই পাইপ লাইনে নাকি আমি তেল গ্যাস সব দিয়ে দেব। এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে না আমি কি তেল এনেছিলাম না তেলটা দিয়ে দিয়েছি। এখন ওই তেলের উপরই তো ভরসা। ভারতের গালি দিয়ে চিকেন নেক করবে, 7 সিস্টার দখল করবে, লম্বা লম্বা কথা যারা বলেছিল, আজকে সে ভারতের কাছে তেল ভিক্ষা চেতে হয়, চাল ভিক্ষা চেতে হয়, সার ভিক্ষা চেতে হয়। কেন? বিদ্যুৎ চাইতে হয়। আমরা বিদ্যুৎ আমদানি কেন করলাম সেটা নিয়ে সমালোচনা। আমি পাইপলাইনে তেল কেন আনলাম সমালোচনা। পার্বতীপুর ডিপো পর্যন্ত পাইপলাইনে তেল আসে। নতুন প্রজেক্ট নিলাম, নাটোর ডিপো পর্যন্ত যেন তেল আসে। নাটোর ডিপো পর্যন্ত যে প্রজেক্ট, সেই প্রজেক্ট ইউনূস এসেই বন্ধ করে দিল। ওই বাটপার যে বন্ধ করে দিল, এখন তেলের যে অভাব, এটা কি এখন কি করবে? আজকে যে এই কাজটা শেষ হতো, তাহলে এই অভাব তো থাকতো না, এই অভাবটা তো চলে যেত। আমি যত কাজ করছি সবই সমালোচনা, ঠিক আছে? যারা সমালোচনা করে, যাদের পছন্দ হয় না। মেট্রো রেল করেছি, খুব খারাপ কাজ, তার জন্য মেট্রো রেলে না চড়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে তার জন্য গাড়ি না চালায়, সেতু একটার পর একটা সব সেতু ওগুলি যেন পার না হয়, যে রাস্তা করেছে ওই রাস্তার জন্য না চলে, তাহলে তো হয়ে গেল। গালিও দেবেন, ভোগও করবেন, এটা তো হয় না। জাতির পিতা স্বাধীনতা দিয়ে গেছেন। 17ই এপ্রিল যেখানে সরকার গঠন হলো, প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার, সেই সরকার করেছিল বলেই তো স্বাধীন হয়েছিল, আর স্বাধীন হয়েছে বলেই তো আজকে বিভিন্ন পদ পাচ্ছেন। তো পদগুলি রাখেন কেন? সব ছেড়ে দেন, প্রভু পাকিস্তানের কাছে চলে যান, তারা যদি কিছু দেয়। ওদের বুটের লাথিটা খেতে খুব পছন্দ ছিল এদের। 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেলাম, প্রত্যেকটা জিনিস আমার সিস্টেমেটিক ছিল। আমার স্বাস্থ্য, পুষ্টি, টিকা, প্রত্যেকটা কিছু আমরা সময় মতো দিয়েছি। আর আজকে সেই শিশুরা টিকা পেল না। মানে এটা এর থেকে দুর্ভাগ্যের আর কি হতে পারে? যেখানে মানে আমরা আমাকে এই 23-24 সালে জানুয়ারি তো আমরা প্রায় 94% শিশুকে টিকা দিয়েছি, কিন্তু 2025 সালে এসে কি হলো? কারণ 24 আগস্ট মাসে আমি ক্ষমতা থাকতে পারলাম না। 2025 সালে সেই টিকা নেমে গেল মাত্র 56%। কেন এভাবে নেমে যাবে? কেন এই টিকা পাবে না শিশুরা? এই টাকা গেল কোথায়? কার পকেটে গেল? আমরা নাকি মালি লন্ডারিং করছি, এই টাকাগুলি কোথায়? তাদের সেই হিসাবটা দিতে হবে। আমি প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, আজকে বিদ্যুৎ নাই কেন? কোন কোন এলাকায় 24 ঘন্টা বিদ্যুৎ থাকে না। গ্যাস, বিদ্যুৎ কোনো অভাব তো রাখিনি। কিন্তু যে কটা কাজ করেছি সে কটাই সমালোচনা। পরিকল্পিতভাবে ইচ্ছা করে এই সমালোচনাগুলি করা হয়েছে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আর কি অদ্ভুত আমাদের দেশের কিছু মানুষ, তারা কিন্তু ঠিকই বিভ্রান্ত হয়ে গেছে। আজকে অবস্থাটা কি? বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, বিদ্যুৎ পায় না। আমরা কোভিডের সময় যেখানে বিনামূল্যে ভ্যাকসিন দিলাম, ওই কোভিডের সময়ও কিন্তু শিশুদের টিকা দেওয়া কিন্তু বন্ধ করিনি, শিশুদের টিকা দিয়েছি। আর আজকে কেন তারা পাবে না? আজকে কেন মায়ের কোল খালি হবে? সে জবাব দিতে হবে। ওই বাটপার ইউনূস আর খুনি তারেক, দুজনকে জবাব দিতে হবে দেশের মানুষের কাছে। এবং শিশু হত্যার দায় তাদের নিতে হবে। আজকে শিশু যখন মারা যায়, তারেক মেয়ে নিয়ে সিনেমা দেখতে যায়, আর মেয়ে বউ নিয়ে আবার থিয়েটারও দেখে।
আবার বিয়েও খায়, চমৎকার। আবার কেউ তো বিয়েও দেয়, মেয়ে বিয়েতে খুব ঘটা করে দেয়। আর এই যে মানুষগুলি মারা যাচ্ছে, এদিকে কোনো নজর নাই। সাধারণ মানুষ আছে কেঁদে ফেরে। আজকে বিদ্যুৎ কেন্দ্র কেন বন্ধ হলো সে জবাব দিতে হবে। আমি যেখানে প্রতি ঘর আলোকিত করেছিলাম, ওই বাটপার ইনুস আর তার দোসর তারেক এসে আজকে প্রত্যেকটা ঘর অন্ধকারে নিমজ্জিত করেছে। শুধু অন্ধকার না, সারা বাংলাদেশকে আলোকিত করেছিলাম বিশ্ব দরবারে, আজকে বাংলাদেশকে অন্ধকারে ফেলে দিয়েছে। কৃষক 1,62,00,000 কৃষককে কৃষি কার্ড দিয়েছি আমি, 1,62,00,000 প্রকৃত কৃষক। আজকে গাড়ি বাড়িওয়ালা মানুষকে নতুন লুঙ্গি নতুন গেঞ্জি পরিয়ে সাজিয়ে এনে কৃষক বানিয়ে তার হাতে কৃষি কার্ড দেয়। আর এই কার্ডে 120 টাকা 220 টাকা কি জানি একটা অঙ্ক। ওটার জন্য একেবারে আলাউদ্দিনের চেরাগ হয়ে গেল রাতারাতি। সেই কৃষক হাতে কার্ড পাওয়ার সাথে সাথে সে এত বড় লোক হয়ে গেল, সেটা বলতে চায় নাকি বলবে যে সত্যি কথাটা বলবে যে না, এরকম অর্থশালী বিত্তশালীর হাতেই কৃষি কার্ড তুলে দিয়েছে। মানুষের সাথে ধোকাবাজি ভাবতাবাজি কেন, কিসের জন্য? সারের অভাব। আমরা নতুন সার কারখানা পলাশে অল্প গ্যাস অধিক পরিমাণ সার পাওয়া যাবে। প্রত্যেকটা সার কারখানা 5টা সার কারখানা বন্ধ হয়ে গেছে। বিদেশ থেকে সারও কিনতে পারছে না। কৃষক আজকে চাষ করবে কোথায়? সেচ দিতে পারে না। হাহাকার কৃষকের। উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারে না। তারা কষ্ট করে ফসল উৎপাদন করছে, যে আলু উৎপাদন করে হাটে নিয়ে আসছে, বিক্রি করতে পারে না। 1 মণ আলুর দাম মাত্র 120 টাকা ওঠে। তার তো আসা যাওয়ার খরচাটাও ওঠে না। আওয়ামী লীগ আমলে এরকম তো ছিল না। কৃষকের ঘরে সার পৌঁছে গেছে, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য তারা পেয়েছে, বাম্পার ফলন হয়েছে, বিক্রি করতে পারে না। সরকার থেকে সেই আলু কিনে আমরা যে বিনা পয়সায় যাদেরকে চাল দিতাম, যারা একেবারে হতদরিদ্র বা কাজ করতে পারে না, আমরা সেখানেও আলু দিয়েছি তাদেরকে ট্রাকে করে বিক্রি করা, যেন কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, সেটা আমরা নিশ্চিত করেছি। বর্গা চাষীদের বিনা জামানতে কৃষি ঋণও আমরা। যাক, আমি এটুকুই বলবো যে ঠিক আছে, আপনার নোবেল প্রাইজ যিনি পায় তার দেশ চালানো দেখেছেন, এখন আরেকজন এসেছে তারেক জিয়া, তার দেশ চালানোটা আপনারা একটু দেখেন। এদেশের মানুষকে যখন আমি সুখে রেখেছিলাম তখন সব আমার বিরুদ্ধে নেমে গেল, আমার পদত্যাগ চাই। তখন পদত্যাগ করে কি পেয়েছে সেটা তারা একটু দেখুক। যদিও আমি পদত্যাগ করিনি, কিন্তু তারপরে তো একটা সরকার এসে বসলো, লুটপাট করে নিয়ে গেছে। কত সম্পদের মালিক তারা হয়েছে তার হিসাব নেন এই উপদেষ্টা আর এদের কাছ থেকে। প্রত্যেকটা হিসাব নিতে হবে, কারণ ওগুলি জনগণের সম্পদ, জনগণের টাকা। পরিষ্কার কথা, কত নিয়েছো, কত লুকিয়ে রেখেছো, কত ফেরত দেবে, সব ফেরত আনতে হবে। কারণ ওই তারেক জিয়া কোকর পাচার করা টাকাও আমি ফেরত এনেছিলাম বিদেশ থেকে, এদেরও সব ফেরত আনা হবে। আর সেগুলি আমাদের দুস্থ মানুষের মাঝেই বিলিয়ে দেওয়া হবে। এটাই হচ্ছে। তা আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এই দোয়া করি, আমি আছি আপনাদের পাশে সবসময়। আমার সাথে কথা হয়, আমি গতকালকেও কথা বলছি, কয়েকজন ভান্তের সাথেও কথা বলছি, আগামীকাল আবার তাদের সাথে কথা বলবো। আমি সবার সাথেই কথা বলে আলোচনা করি, আর কি অসুবিধা জানার চেষ্টা করি। বেঁচে যখন গেছি অন্তত এইটুকু সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে, যত আমি হয়তো কাছে থাকতে পারি না, কিন্তু তারপরেও আমি টেলিফোনের মাধ্যমে সবার কাছ থেকেই সকলের সুখ দুঃখের সাথী সবার কথা জানতে পারি। এবং যখন আসবো অবশ্যই এই দেশ আবার আমরা গড়ে তুলবো। আজকের এই সময় আমাদের আনন্দ উৎসব করার কথা ছিল, উন্নয়নশীল দেশের মর্যাদার আমরা উন্নীত হয়েছে, কিন্তু সেটা আর করতে দিল না, আবার দেশটাকে পিছিয়ে দিল। তবে আবার আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি, আমরা মাথা তুলে দাঁড়াবো। 2041 সালের মধ্যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলবো। গুনে গুনে হিসাব করে করে নেব। আজকে খুব হাসি পায় যখন শুনি বিএনপির কোনো এক নেতা বলছেন যে বিএনপির আমলে নাকি দুর্নীতি হয়ই নাই। যদি দুর্নীতি না হয়ে থাকবে, যিনি কথাটা বললেন তারেক জিয়া, তাকে আবার জিজ্ঞেস করে, জিয়াউর রহমান মরার সময় বললো জিয়া কিচ্ছু রেখে যেতে পারে নাই, একটা ভাঙা সুটকেস, ছেঁড়া গেঞ্জি। জিয়াউর রহমানের পুরনো প্যান্ট কেটে তারেক আর কোকরে প্যান্ট বানিয়ে পড়াতো খালেদা জিয়া। মাসে একটু রেশনের টাকা পেত, ছোট মাছ ছাড়া নাকি কিছু খেত না, কিচ্ছু ছিল না। আপনারা পুরনো ভিডিওগুলি শোনেন, এদের ইন্টারভিউগুলো পাবেন, ইউটিউবে আছে, গুগলে আছে, এগুলি পাওয়া যাবে। তাহলে তারপরে এত শান শকত, এত অর্থ সম্পদ কোথা থেকে আসলো, কোথা থেকে পেলো তারা? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল রাতারাতি। এগুলো আসে কোত্থেকে? বাংলাদেশ একটা অদ্ভুত দেশ। দুর্নীতি শুধু না, মানি লন্ডারিং এর টাকা, খালেদা জিয়ার পরিবারের মানি লন্ডারিং টাকা, কোকো তারেকের, এটা কিন্তু আমরা ফেরত এনেছিলাম। নাইকো কেস, গ্যাটকো কেসে খালেদা জিয়ার বিরুদ্ধে FBI তৈরি, সাক্ষী দেবে। তারেকের বিরুদ্ধে কিন্তু FBI তার দুর্নীতির সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতেই সে সাজাপ্রাপ্ত আসামি। আমেরিকার সাথে ইউনুসের করে যাওয়া সেই গোপন চুক্তিতে আসলে কি আছে, সেই চুক্তি কোথায় এখন, সেই চুক্তির কপি কোথায়, ট্রান্সক্রিপ্ট কোথায়, যে সমস্ত ভার্সনগুলি সামনে এসেছে, দোজ আর নট দ্য রিডাক্টেড ওয়ান। অর্থাৎ সেই গোপন চুক্তির একটা ভার্সন আছে যেখানে সব কিছুই আছে, আরেকটা ভার্সন আছে যেটা শুধু মানুষকে দেখানো হয়েছে, যেখানে অনেক কিছু নাই। সো সেই গোপন চুক্তিতে আসলে কি আছে, এটা কি বাংলাদেশের কারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করবে না? বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে যে আমেরিকার সাথে বাংলাদেশের কি এমন চুক্তি হয়েছে। তবে আমি আপনাদেরকে কিছু কথা বলি এই ব্যাপারে। চুক্তিতে যাই থাকুক, সেই গোপন চুক্তি যেদিন সামনে আসবে সেদিন
বাংলাদেশের যেই সরকার এখন আছে না ক্ষমতায়, সেই ক্ষমতার সাথে সাথে চলে যাবে, ক্ষমতা থেকে পড়েও যেতে পারে যদি এই গোপন চুক্তি ফাঁস হয়ে যায়। এটা এতই খারাপ, যে কারণে এই চুক্তি নিয়ে কোনো আওয়াজই করে না। ইউনুস করে গেছে সেই চুক্তি, কিন্তু বিএনপিও খুব একটা আওয়াজ করছে না, বরং এই চুক্তির পেছনে বিএনপিরও হাত আছে। খেয়াল আছে ইউনুস যখন লন্ডনে গিয়েছিলেন তারেক জিয়ার সাথে দেখা করতে, সে সময় বেসিক্যালি চুক্তি নিয়েই সম্ভবত কথা হয়েছিল, সেই চুক্তির কিছু ক্লজ নিয়েই কথা হয়েছিল, এবং বিএনপি এগ্রি করেছে বলেই বিএনপি আজকে ক্ষমতায় এসেছে, আদারওয়াইজ ক্ষমতায় আসতে পারতো না। যে কারণে এই চুক্তির বিরোধিতা বিএনপি বা তারেক জিয়া কখনোই করবে না। বাংলাদেশের সার্বভৌমত্ব এখন প্রশ্নের সম্মুখীন এই চুক্তির কারণে। আমার কথা যদি রং হয় তাহলে সেই চুক্তি, গোপন চুক্তি সবার সামনে পাবলিকলি আনেন। তবে মজার ব্যাপার হলো সেই চুক্তির যেটা নট রিডাক্টেড ভার্সন, অর্থাৎ যেই ভার্সনে সব কিছু আছে, যেই ভার্সনে সব ধরনের ক্লজগুলি আছে, লুকানো হয় নাই কিছু, অর্থাৎ অরিজিনাল কপি, আমার মনে হয় না সেই কপি বাংলাদেশে আছে। আমার মনে হয় সেই কপি অনেক আগেই বাংলাদেশের বাইরে চলে গিয়েছে। সেই গোপন চুক্তির কপি মানে ওইটা কোনো মানে ইয়েও দেওয়া হয় নাই, মানে একটা একটা একটা- আর অন্য কোনো ভার্সনও হয়তো বাংলাদেশে নাই। এটা বাংলাদেশের সাইডে যেই কপিটা থাকার কথা, চুক্তির তো দুইটা কপি থাকে, রাইট? একটা কপি থাকবে মানে সাইন্ড কপি থাকবে হচ্ছে যে দেশের সাথে চুক্তি করেছে সে দেশের কাছে, আরেকটা বাংলাদেশের কাছে, রাইট? আমার মনে হয় বাংলাদেশের সেই কপিটা নাই, সেটা অলরেডি আমেরিকাতে, অথবা এমন কোনো একটা থার্ড কান্ট্রিতে আছে যারা আমেরিকার অ্যালায়, কিন্তু বাংলাদেশে নাই। কারণ বাংলাদেশের গভর্নমেন্টকে, সেটা যে গভর্নমেন্টই হোক, আমেরিকা খুব একটা বিশ্বাস করতে পারে না, তাছাড়া তারেক জিয়াকে খুব একটা বিশ্বাস করতে পারে না। সো ইউনুসের বুদ্ধি অনুসারে হয়তো সেই চুক্তির মেইন কপি বাংলাদেশে কোনো ধরনের ভার্সন না রেখে, হয়তো একটা লোক দেখানো ভার্সন রেখে মেইন কপিটা থার্ড কোনো একটা কান্ট্রিতে রাখা হয়েছে। এখন আমার এই ভিডিওর বানানোর পিছনের উদ্দেশ্য হলো যে আমি জানি হাতে গোনা ৩-৪ জন বা ৫ জনের কাছে সেই চুক্তির অ্যাক্সেস আছে, হ্যাভ এ কপি আর কি, কোনো এক ধরনের কপি আছে। স্পেশালি যেই আনএক্সপোজড যে ক্লজগুলি আছে, প্যারাগ্রাফগুলি আছে, এগুলির একটা কপি কোনো না কোনো হ্যান্ড রিটেন নোট কোথাও না কোথাও আছে, ৪-৫ জনের কাছে থাকার কথা। তাদের মধ্যে যে কোনো একজন চাইলে আমাকে ইমেল করতে পারেন, অথবা আমার ফেসবুক অথবা আমার টুইটারের ইনবক্সেও পাঠাতে পারেন। আই ডোন্ট মাইন্ড, আমাকে ইমেল করলেই ভালো। দেশের জন্য এতটুকু তো করতে পারেন, তাই না? আমি জানি যে এই ৪-৫ জনের মধ্যে ২-১ জন এই চুক্তির বিরোধিতাও করেছিলেন বা ব্যাপারটা পছন্দ হয় নাই, সে কারণে হয়তো ছবি তুলে রেখেছেন, ভবিষ্যতে লাগতে পারে সে কারণে। সো এগেইন, আপনাদের সেই আনরিডাক্টেড যে ভার্সনটা আছে চুক্তির আমার ইনবক্সে পাঠাতে পারেন, আমি না হয় সবার সামনে দেখিয়ে দিব। কি বলেন? রিস্কটা আমিই নিব, ঝুঁকিটা আমিই নিব। রিগার্ডলেস, যত কথা বলছি এগুলি সবই হয়তো হাওয়াই ভাষা কথাবার্তা মনে হতে পারে, আবার নাও হতে পারে, কিন্তু আমার কথা হলো, যদি আমার কথা হাওয়াই ভাষা ভেসে আসা কথা হয়, তাহলে হাওয়া ভবনের পুরাতন মালিক তারেক জিয়া, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, যদি সাহস থাকে আমেরিকার সাথে সেই গোপন চুক্তির যদি আপনার কাছে কপি থেকে থাকে, তাহলে বাংলাদেশের মানুষের সাথে শেয়ার করেন। কারণ বাংলাদেশের মানুষের অধিকার আছে যে ভিন দেশের সাথে কী ধরনের চুক্তি করা হয়েছে, বাংলাদেশকে বিক্রি করে দেওয়া হয়েছে কিনা, বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয়েছে কিনা, বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। ইউনুস তো ভেগেছে, ইউনুস তো এই চুক্তি করে ভেগেছে, এই চুক্তির জন্যই তো সব কিছু হইল, আমেরিকার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্যই তো সব কিছু হয়েছে, রাইট? ২৪শে আগস্টের গ্যাঞ্জাম, টেররিস্ট হামলা তো শুরু করে এখন পর্যন্ত যা হচ্ছে সেই চুক্তিকে কেন্দ্র করেই হচ্ছে। আমেরিকার বসগিরির জন্যই, দাদাগিরির জন্যই হচ্ছে। আমেরিকান প্লেয়াররাই তো সবচেয়ে বেশি লাফালাফি করেছিল। আম শিওর ব্রিটিশ অ্যাম্বাসেডার সারা কুকের কিছু আইডিয়া আছে, বাট শি ডাজন্ট নো দ্য ফুল স্টোরি, বাট মানে সে নিজেও ইনভলভ এগুলির সাথে। এন্ড অফ দ্য ডে, চুক্তির আজ হোক কাল হোক সেই চুক্তির একটা কপি বের হয়ে যাবে, কোনো না কোনো অ্যাডমিনিস্ট্রেশন কোনো না কোনোভাবে এটা বের করে ফেলবে। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।